ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই দেখলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লোডশেডিং হয়ে গেছে। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকে ঘরটা জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে। গা ছমছমে রূপালি আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। আমি পাশ ফিরতেই যা দেখলাম তাতে আমি যেন জমে পাথর হয়ে গেলাম। আমার মুখ দিয়ে একটা প্রকাণ্ড আর্তনাদ বেরিয়ে আসতে গিয়েও বেরালো না। একটা ধপধপে সাদা কাপড় আমার সামনে দাঁড়িয়ে, একটা কোনো প্রেত নারী। আমি আবার চেঁচাতে গেলাম, তার আগেই একটা হাত আমার মুখটা চেপে ধরল। আবার সেই নরম হাত, সে কানের কাছে ফিস ফিস করে বলল, আমি গো, আমি তোমার রাই কমলিনী। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন একটি ভৌতিক গল্প। গল্পের নাম সর্প মস্তার অভিশাপ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই 18 বছরের নিচে যারা, তারা এই গল্প থেকে দূরেই থাকো। শুরু হচ্ছে আজকের গল্প, সর্প মস্তার অভিশাপ। আমি মৃন্ময় মিত্র, পেশায় একজন চিত্রকর। কিন্তু আজ আর কোনো ছবি আঁকতে নয়, বরং একটা গল্প লিখতে বসেছি। এই কাহিনীটা একটু অন্যরকম। গল্পটা শুনলে বিশ্বাস করুন বা না করুন, বেশ একটা গা শিরশিরানি ভাব কিন্তু দেবে। সেবার আমার এক বিশেষ বন্ধু মন্মথর বিবাহ উপলক্ষে তার গ্রাম অলিকুড়ায় গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটাকে আপনি কোনো মতেই কোনো ব্যাখ্যায় আনতে পারবেন না। সেই গল্পটাই লিখছি, কিন্তু তার আগে আমার নিজের সম্পর্কে দু চার কথা বলতে চাই। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা প্রায় অর্ধ উন্মাদ হয়ে যান। আমি মামা বাড়িতেই মানুষ। আমার বড় মামা পেশায় কৃষক হলেও তার ছবি আঁকা, মূর্তি বানানো এসব কাজে অদ্ভুত দক্ষতা ছিল। মামার 2 ছেলে এবং এক মেয়ে, তারা কেউই শিল্প অনুরাগী নয়, কিন্তু আমি মামার কাজের ভক্ত বনে গেলাম। মামা ছবি আঁকত আর আমি হা করে পাশে বসে দেখতাম। যেখানে বাড়ির সবার কাছ থেকে মামাকে গঞ্জনা শুনতে হতো এইসব তথাকথিত ফালতু কাজের জন্য, হঠাৎ আমার মতো একজন ভাগ্নে কাম চেলা পেয়ে মামা খুব খুশি হলো। নিজের অর্জিত সমস্ত দক্ষতা উজাড় করে আমাকে ছবি আঁকা শেখাতে লাগলো মামা। মামার উৎসাহেই আমার কলকাতার আর্ট কলেজে ভর্তি হওয়া। বাড়ির লোকের তীব্র বিরোধিতা উপেক্ষা করে আমার বড় মামা আমার পড়াশোনার খরচ চালাতো। অন্য 2 মামাও সহানুভূতিবশত আমার দেখাশোনা করতো ঠিকই, তবে বড় মামার মতো অতটা নয়। আমি ঠিক করেছিলাম জীবনে যদি একটা পূর্ণাঙ্গ পোর্ট্রেট আঁকার সুযোগ পাই, তাহলে প্রথমে আমার বড় মামার ছবি আঁকবো। তা সেই মতো একটা ছবি আঁকতে শুরু করেছিলাম। এর মধ্যেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। একদিন ভোরবেলায় উঠে ছবিটা নিয়ে সবে বসেছি, দেখি ক্যানভাসে মামার বুকের কাছ থেকে জায়গাটা ফাঁকা। অথচ আমার স্পষ্ট মনে আছে রাতে শোয়ার আগে সেখানে রং চাপিয়েছিলাম। রেডিওতে তখন গান শুনছিলাম। ঘুম পাচ্ছিল বলে আঁকাটা শেষ না করে ভোরবেলায় করব বলে শুয়ে পড়েছিলাম। কিন্তু সকালে উঠে যখন দেখলাম রাতে করা সেই জায়গাটা মুছে গেছে, তখন খুব অবাক হলাম। ভাবলাম ঘুমের ঘোরে হয়তো রং করতে ভুলেই গেছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই ছোট মামার ফোন পেলাম। ছোট মামা ফোনে বলল ভোরের দিকে নাকি বড় মামা হার্ট ফেল করে মারা গেছে। গেলাম মামার বাড়ি। মামার পরলৌকিক কাজ শেষ হলো। এরপর বড় মামি এবং মামাতো ভাই বোনদের কথা শুনে বুঝলাম যে আমার ছবি আঁকার খরচাটা আর মিলবে না। অন্য 2 মামা খাওয়া পড়ার কিছুটা খরচা দিলেও লেখাপড়ার ভার তারা বহন করতে পারবে না। পয়সার অভাবে আমার আর ডিগ্রিটা কমপ্লিট করা হলো না। কলেজ ছেড়ে দিলাম। দিশেহারা অবস্থা।
এবার এগিয়ে এলেন আমার প্রিয় মাস্টার মশাই সুবল বাবু। তার ছবি অন্ত প্রাণ, লোকে বলে আহাত পাগলা। তিন কুলে তার কেউ নেই, আমারও তিন কুলে কেউ ছিল না। এই জন্যেই স্যার হয়তো আমাকে একটু বেশিই ভালোবাসতেন। আমি ক্লাস করতে না পারলেও তিনি নিজের স্টুডিওতে আমাকে অ্যাসিস্ট্যান্ট করে নিলেন। আমার একটা মাথা গোজার ঠাঁই হয়ে গেল। স্যারের সঙ্গেই থাকতাম, নানা কাজ করে দিতাম, আর স্যারের থেকে আঁকা শিখতাম। বড় মামার পোর্ট্রেটের সেই অস্বাভাবিক ব্যাপারটা আমার মাথা থেকে তখনও মোছেনি। সেই দিনটা ছিল রথযাত্রার। স্যার জগন্নাথ দেবের একটা ছবি আঁকছিলেন। আমি এক রাতে কোনো এক প্রসঙ্গে বড় মামার ব্যাপারটা তুললাম। সুবলবাবু উদাসীন হলেও ছিলেন ভয়ঙ্কর যুক্তিবাদী। তিনি ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিলেন। কি যাতা বলছিস? আমি নানাভাবে বোঝাবার চেষ্টা করলাম যে ব্যাপারটা সত্যি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইলেন না। শেষে আমি আমার বাক্স খুলে সেই অসমাপ্ত ছবিটা দেখালাম। সুবলবাবু এবার থমকালেন। তুই যখন ছবিটা আমায় দেখালি, মানে তুই মিথ্যে বলিসনি। আমি চিরকাল যুক্তিবাদের রাস্তায় হেঁটেছি। আমার মতে ব্যাপারটা নিছকই কাকতালীয়, কিন্তু সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোর মাথা থেকে এই কুসংস্কারের ভূতটা নামবে। খানিকক্ষণ ভেবে স্যার এমন একটা কথা আমাকে বললেন, আমার রক্ত জল হয়ে গেল। তুই আমার একটা ছবি আঁক, দেখা যাক সেটা তুই সমাপ্ত করতে পারিস কিনা। যদি পারিস তাহলে বুঝবো ওটা তোর মনের ভুল, আর যদি ছবিটা সমাপ্ত না হয় তাহলে বুঝবো প্রকৃতি তোকে একটা সুন্দর সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে গেছে, যা তোকে একটা কোনো ঘটনার আগাম ইঙ্গিত দেয়। আমি কিছুতেই রাজি হলাম না। অসম্ভব, আমি কিছুতেই এটা করতে পারবো না। জেদ করিস না। এই বিশ্বের সবকিছুর রেশনাল এক্সপ্লেনেশন থাকে। যুক্তির রাস্তায় কোনো আপোষ আমি করব না। হয় তুই আঁকবি, না হলে আমার মুখ দেখবি না। এরপর আর না করা যায় না। সুবলবাবু আমাকে রাজি করিয়েই ছাড়লেন। কিন্তু তিনি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। কায়দা করে অত্যন্ত ধীর গতিতে ছবিটা আঁকতে থাকলাম। 1 মাস 2 মাস করে 6 মাস এভাবেই কাটিয়ে দিলাম। স্যার আমার কাণ্ড দেখে হাসতেন, বলতেন, এইভাবে আঁকলে আমাকে তো তোকে 200 বছর বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তিনি ভুল ছিলেন। সেবার কলকাতায় তার এক বন্ধু এসেছিল কানাডা থেকে। ভদ্রলোক স্যারকে ডিনারে নিমন্ত্রণ করেছিলেন একটা হোটেলে, আর আমি ঘরে বসে ছবিটা আঁকছিলাম। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। আমি রান্নাঘরে গিয়ে মাছের ডিমের বড়া ভাজলাম। তারপর টমেটো সস দিয়ে খাবো বলে সসের বোতলটা নিয়ে আসছি। হঠাৎ কী যে হলো, হাত ফসকে বোতলটা প্রায় পড়েই যাচ্ছিল। কোনো ক্রমে ধরে ফেললাম। বোতলটা ভাঙার হাত থেকে বাঁচল বটে, কিন্তু ছিপিটা খোলা থাকায় স্যারের পোর্ট্রেটের উপর তার মুখের ডান দিকটায় 1 কাঁড়ি টমেটো সস থেবড়ে লেগে গেল। মনটা কু ডাকল। ছবিটা নষ্ট হয়ে যাওয়ার চেয়েও আমার মনে এক প্রবল আতঙ্ক চেপে বসলো। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে আমি স্যারকে ফোন লাগালাম। আউট অফ রিচ বলছে। পাগলের মতো বারবার ডায়াল করতে লাগলাম, কিন্তু একবারও ফোনটা পেলাম না। স্যার কোন হোটেলে গেছে সেটাও জিজ্ঞাসা করিনি। ছটফট করতে লাগলাম বাড়িতে। বড় মামার ঘটনাটা বারবার মনে পড়ে যাচ্ছিল। বুকে পাথর চেপে বিছানায় শুয়ে থাকলাম। প্রতিটা মুহূর্তই মনে হচ্ছিল যেন এক একটা বছর। আচমকাই ফোনটা বেজে উঠল।
ফোনটা রিসিভ করলাম। স্যারের গলা। এতবার ফোন করেছিস কেন? নেটওয়ার্কের জন্য ফোন আসা যাওয়া করছিল না। কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি ঠিক আছেন তো? মানে আপনার কিছু হয়নি তো? অট্টহাসি করে উঠলেন স্যার। হাসি থামিয়ে বললেন, আমি একদম জলজান্ত আছি। তুই তোর মাথা থেকে সব বাদ দে তো। আজ রাতে তোর জন্য আমার বন্ধু বিরিয়ানি পাঠাচ্ছে, আর রুটি কিনতে হবে না। মন থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। বড় মামার ঘটনাটা যে একটা নিছকই কাকতালীয় ব্যাপার ছিল, এটা প্রমাণ হয়ে গেল। বিরিয়ানির অপেক্ষায় কখন চোখটা জুড়ে এসেছিল খেয়ালই নেই। ঘুমটা ভাঙল ফোনটা বেজে ওঠায়। থানা থেকে তলব এসেছে। হাত পা ঠান্ডা হয়ে গেল সব শুনে। বাড়ি ফেরার সময় রাস্তায় একটা নির্মীয়মান বাড়ির ছাদ থেকে কি করে কে জানে একটা লোহার রড পড়েছে স্যারের মাথায়। খুলি ফুটো করে সেটা গালের ডান দিক থেকে গেঁথে গেছে। ফোনটা রেখে আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম টমেটো সস পড়া স্যারের প্রতিকৃতিটার দিকে। ঈশ্বর আমাদের অনেককেই নানা সংকেত দেন। কারুর কারুর ক্ষেত্রে সেটা বেশি প্রকট হয়। সেটা যে আমার ক্ষেত্রে এইভাবে দুবার ফলে যাবে সেটা ভেবে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার কিছুই করণীয় ছিল না। এবার মূল কাহিনীতে ফেরা যাক। আমার ছোটবেলার বন্ধু মনমথ, তার বিয়ের নিমন্ত্রণ এলো। শুধু নেমন্তন্নই নয়, বিয়ের আগে থেকে পৌঁছে গিয়ে বরযাত্রী হওয়া, বউ ভাত সবই তার আতিথেয়তায় কাটাতে হবে। প্রায় সপ্তাহখানেকের ব্যাপার। কাজের চাপ সেরকম ছিল না, আর তাছাড়া বহুদিন ঘুরতেও যাইনি। আমি ঠিক করলাম সপ্তাহখানেক কাটিয়ে আসবো গ্রাম বাংলার মাঝে। আলিকুড়া ভারী চমৎকার একটি গ্রাম। রূপসী বাংলা কবিতাটা বোধহয় কবি জীবনানন্দ এমন কোনো গ্রামের কথা মাথায় রেখেই লিখেছিলেন। আমি আশায় মনমথ এবং তার পরিবার খুবই খুশি হলো। ওদের বাড়িটা খুব বড় নয়, প্রচুর আত্মীয় স্বজন এসেছে। আমার থাকার ব্যবস্থা হলো পাশেই ওদেরই পরিচিত ভদ্রলোক অখিল মিত্রের বাড়িতে। ভদ্রলোক পেশায় শিক্ষক, গল্প করতে খুব ভালোবাসেন। আমাকে বললেন, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। তুমি সাইকেল চালাতে পারো তো? তিনি আমাকে আর একটা সাইকেল জোগাড় করে দিলেন। তারপর গ্রামের পথ দিয়ে দুজন চলতে লাগলাম। ভদ্রলোক শারীরিকভাবে অত্যন্ত সক্ষম। তার যে প্রচুর সাইক্লিং করার অভ্যেস আছে সেটা বুঝতেই পারছিলাম। মনমথর বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রাম ঝুমুরপুরে। এই দুই গ্রামের সীমান্তে রয়েছে একটা ভাঙা মন্দির। অখিলবাবু বললেন, এই মন্দিরে এখন আর পুজো হয় না। প্রায় 200 বছর আগে এখানকার জমিদার ভরতনারায়ণ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চক্রবর্তী পরিবারের অনেকেরই অপঘাতে মৃত্যু ঘটেছিল। জমিদার নাকি স্বপ্নে একবার একজন দেবীর দর্শন পান। দেবীকে অনেকটা সর্পদেবীর মতো দেখতে। স্বপ্নে দেখলেন দেবী মর্তের রাস্তায় বুকে হেঁটে হেঁটে চলছিলেন। তার পিছন পিছন ভক্তকুল সর্পমস্তা দেবীর জয় জয়কার করে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল। এই সর্পমস্তা দেবীর সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করেন জমিদার। দেবী জমিদারকে বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে আমার মন্দির প্রতিষ্ঠা করবি, 20টা মহিষ বলি দিবি, তাহলে তোদের পরিবারের দোষ কেটে যাবে। মূর্তিটা কেমনভাবে বানানো হবে সেটাও বলে দিয়েছিলেন দেবী। ঘুম থেকে উঠেই জমিদার ঠিক করলেন মন্দির প্রতিষ্ঠা করবেন। 3 দিনের মধ্যেই মন্দির বানানো শুরু হয়ে গেল। কিন্তু সমস্যা হলো একজন দক্ষ ভাস্করকে খুঁজে বের করার। দেবীর কঠোর আদেশ ছিল মূর্তিটা বানাতে হবে মন্দিরের মধ্যে বসে। যেখানে মূর্তিটা বানানো হবে সেখানেই পুজো শুরু হবে। মূর্তি বানানোর সময় কেউ যেন না দেখে।
আর যে মূর্তিটা বানাতে শুরু করেছে একমাত্র সেই ভাস্করই মূর্তিটা শেষ করতে পারবে। অনেক খোঁজার পর একজন মারাঠি ভাস্করকে খুঁজে পাওয়া গেল। ভাস্কর অত্যন্ত রূপবান এক যুবক। তাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেলেন জমিদারের অষ্টাদশী কন্যা। লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ চলতেই লাগলো তাদের। এরপর যা হয়, ভাস্কর ভুলে গেল সেই প্রতিশ্রুতির কথা যে দেবী মূর্তি বানানোর সময় কাউকে দেখানো যাবে না। ঘরের মধ্যে কেউ প্রবেশ করতো না, এটা দুজনেই জানতো। একদিন গভীর রাতে জমিদার কন্যা রিপুর তাড়নায় প্রবেশ করলো সেই ঘরে। দেবী মূর্তির সামনেই তারা মিলিত হলো সঙ্গমে। শেষ রাতে সেই ঘর থেকে বেরোনোর সময় জমিদার কন্যা চোখে পড়ে গেল বাড়ির কুলপুরোহিতের। ঘটনার দুদিন বাদে গলায় দড়ি দিল সেই কন্যা। মন্দিরের চারপাশে প্রহরা বসল। ভাস্কর এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল এই ঘটনায়। তারপর একদিন মূর্তি বানানো শেষ হলো। সবাই যখন মন্দিরের ঘরে প্রবেশ করল, শিউরে উঠে দেখল এক বীভৎস দেবী মূর্তি। সবার সামনে ভাস্কর বিষ খেয়ে আত্মহত্যা করল। জমিদার মশাই ভেঙে পড়লেন। এই মূর্তি পুজো করা উচিত কি উচিত নয়, এই নিয়ে পণ্ডিতদের মধ্যে ভীষণ গোলযোগ শুরু হলো। দেবীর রোষে পড়ার ভয়ে কেউ পুজো বন্ধ করে দেওয়ার নিদান দিতে পারলেন না। পুজো চালু হলো, কিন্তু বোধহয় দেবী কুপিতা হয়েছিলেন। অপঘাতে মৃত্যু মিছিল কিছুমাত্র কমল না, বরং তা এবার মাত্রা ছাড়ালো। কিছুদিনের মধ্যেই ওলা ওঠায় প্রাণ হারালো জমিদারের ছেলে। সন্তান শোক সহ্য করতে না পেরে মারা গেলেন জমিদার গিন্নি। আবার বিয়ে করলেন জমিদার। পরের বছর সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান সহ মারা গেলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। দেবীর এই ভয়ঙ্কর অভিশাপের ব্যাপারটা ছড়িয়ে পড়ল সমস্ত গ্রামে। গ্রামবাসীরা ভয়ে মন্দিরের ত্রিসীমানা মারাত না। জমিদার নাকি উন্মাদ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের বংশ সেখানেই লোপ পায়। অখিলবাবু গল্পটা বলে থামলেন। আমার কৌতূহল হচ্ছিল দেবী মূর্তিটা কীরকম দেখতে ছিল, কিন্তু অখিলবাবু বললেন, এরপর অনেক বছর কেটে গেল। মন্দির যেইকে সেই পড়েই রইল। তখন ব্রিটিশ জামানার শেষ দিক। একদল মূর্তি পাচারকারী মন্দিরের তালা ভেঙে মূর্তিটা চুরি করলো। গ্রামবাসীদের কেউ কেউ সেটা দেখেছিল, কিন্তু কারোরই ইচ্ছে হয়নি তাদের বাধা দেবার। শোনা যায় মূর্তিটা নিয়ে চোরেরা জলপথে নৌকা করে পালাচ্ছিল, কিন্তু নৌকাডুবি হয়ে মূর্তি সহ তাদের সলিল সমাধি হয়। সর্পমস্তা দেবীর লোকায়ত গল্পটা অত্যন্ত সুন্দর, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অখিলবাবু গল্প সাজিয়ে গুছিয়ে বলেনও ভালো, কিন্তু আমার খুব আফসোস হচ্ছিল মূর্তিটা দেখতে পেলাম না বলে। কেন কে জানে, মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, একটা গা শিরশিরানি ভাব, অদ্ভুত এক আকর্ষণ কাজ করছিল আমার মধ্যে। আমি না চাইলেও আমার পা অজান্তে আমাকে নিয়ে চলল মন্দিরটার ভেতরে। অখিলবাবু অবশ্য আমাকে বারণ করছিলেন। মৃন্ময়, মৃন্ময়, আমার কথাটা শোনো, যেও না। মৃন্ময়, মৃন্ময়, দাঁড়াও মৃন্ময়। কিন্তু আমি সেটা শুনলাম না। মন্দিরটা যথেষ্টই ভাঙাচোরা হয়ে গেছিল। অযত্নের ফলস্বরূপ পুরনো দিনের দেউলগুলো যেরকম হয় ঠিক সেরকমই। আহামরি কিছু একটা নয়। মাথার উপর অনেক গাছ গজিয়েছে। মূর্তির বেদিটাও ভাঙাচোরা। আমার চোখটা এক প্রকার জোর করেই বন্ধ হয়ে এলো, আর চোখ বন্ধ হতেই আমি ঠুংঠাং আওয়াজ শুনতে পেলাম, ছেনি হাতুড়ির শব্দ। শুনে মনে হলো সেই মুহূর্তেই যেন মূর্তি বানানোর কাজ শুরু হয়েছে। মনে মনে অদ্ভুত একটা ভক্তিভাব জাগ্রত হলো দেবীর প্রতি। মনে হলো না দেবী অভিশপ্তা,
আমি এক দৌড়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। অখিলবাবুকে কাতর গলায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা অখিলবাবু, বলছিলাম যে দেবী দর্শন করার কি কোনো উপায় নেই? আমার আকুতি দেখে তিনি বোধহয় একটু অবাকই হলেন। মাথা নেড়ে বললেন, আমার তো এমন কিছু জানা নেই। আমি জন্মস্তক এই গল্প শুনে এসেছি, আর আজ পর্যন্ত কেউ স্বেচ্ছায় এই মূর্তি দেখতে চেয়েছে বলে শুনিনি। অ্যাডভেঞ্চার প্রিয়তা ভালো, কিন্তু এরকম ইচ্ছে মনে না করাই ভালো। আমি বললাম, এটা কোনো অ্যাডভেঞ্চার নয়, আমার সত্যিই মন থেকে দেবীকে দেখতে ইচ্ছা করছে। অখিলবাবু আর কথা বাড়ালেন না। আবার ফিরে এলাম বাড়ির দিকে। এসো এসো এসো, কোথায় তোমরা? বরের বাড়ি থেকে হলুদ এসে গেছে গো। চলো 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 চলো। এসো এসো এসো। হ্যাঁ, ওইদিকে ওইদিকে ওইদিকে। বিয়ের দিন এসে গেল। সকালবেলা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বরপক্ষ সঙ্গে আমিও গেলাম মেয়ের বাড়ি। পথে বড় রাস্তার পাশে একটা বিশাল মাঠ দেখলাম। এইরকম মাঠ গ্রামেগঞ্জে অনেক দেখা যায়, কিন্তু মাঠটার বিশেষত্ব হলো মাঠটার ঠিক মাঝখানে বিশাল আকারের একটা বট গাছ। এত প্রকাণ্ড বটবৃক্ষ আমি কোনোদিনও দেখিনি। গাছটার পাতা এতই ঘন যে বৃষ্টি পড়লে মনে হয় জলের ফোঁটা নিচেই পড়বে না। একবার দেখেই পুরো ছবিটা আমার মনে গাঁথা হয়ে গেল। আমি ঠিক করলাম এই দৃশ্যটাই আমি বাড়ি ফিরে আঁকবো। সেদিন সন্ধ্যায় বিয়ে বাড়িতে অখিলবাবু আমাকে বাইরে ডাকলেন। তোমার ভাগ্যটা কিছুটা হলেও বোধহয় খুলতে চলেছে। আমার সঙ্গে এসো। আমরা বিয়ে বাড়ি থেকে বাইরে বেরোলাম। কিছু দূরেই একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলেন এক ভদ্রলোক। অখিলবাবু আলাপ করিয়ে দিলেন। আমার অনেক দিনের পরিচিত দাদা মলয় দা। দুজনের দেখা হয়ে গেল। কথায় কথায় তোমার প্রসঙ্গ উঠল, আর তুমি আর্টিস্ট জানার পর উনি তোমার সঙ্গে একটু দেখা করতে চাইলেন। আমি ভদ্রলোককে নমস্কার জানালাম। তিনি আশীর্বাদের ভঙ্গিমায় হাত তুলে বললেন, বাবা, তুমি তো আর্টিস্ট। আমার যদি একটা সামান্য উপকার করতে পারো তাহলে বাধিত হই। জানি আমি একদম অচেনা, কিন্তু তবু বলছি সাহস করে। আরে না না, এমন করে কেন বলছেন? আপনি অখিলবাবুর বন্ধু, উনি আমার সদ্য পরিচিত হলেও খুব কাছের মানুষ হয়ে গেছেন। আপনি নিঃসংকোচে বলুন। মলয়বাবু বললেন, শুনলাম তুমি নাকি দেবী মূর্তিটা দেখতে আগ্রহ প্রকাশ করেছো, কিন্তু কথাটা হলো যে সেই মূর্তিটা আজ আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার কাছে একটা ছবি আছে, অনেক দিনের পুরনো। আমার পূর্বপুরুষ কেউ মূর্তিটা দেখে এই ছবিটা এঁকেছিল। তাও প্রায় 100-150 বছর আগেকার ছবি। ছবিটা আমার কাছে রয়ে গেছে। দেখো, ওটা তো আমার কোনো কাজে আসে না। মূর্তির ইতিহাস জানার পর ওটাকে রাখার বিন্দুমাত্র আগ্রহ আমার ছিল না, কিন্তু পরিবারের সম্পত্তি, তার ওপর দেবীর ছবি, তাই রেখে দিয়েছিলাম। আমি এই মুহূর্তে খুব আর্থিক সংকটে ভুগছি। আমার একটা মাত্র মেয়ে, মা নেই, বিয়ের বয়স হয়েছে। ওকে সুপাত্রের বন্দোবস্ত করে দিলে আমার শান্তি। পাশের গ্রাম থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু বিয়েটা দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটা আমার কাছে নেই। তুমি বাবা যদি এই ছবিটা দেখে এটাকে বিক্রির বন্দোবস্ত করো তাহলে আমার কিছুটা সুরাহা হয়। আমি ছবির বিষয়ে নিতান্তই অজ্ঞ, কিন্তু ছবিটা প্রাচীন এবং তার ইতিহাস আছে। আমি শুনেছি এই ধরনের ছবির ভালো দাম পাওয়া যেতে পারে। এই অবধি বলে মলয়বাবু আমার হাত দুটো ধরে ফেললেন। বাবা, যদি একটু উপকার করো, আমার বেশি চাই না। এই ছবিটা বিক্রি করে যদি মা মরা মেয়েটার বিয়েটা দিয়ে যেতে পারি তাহলে শান্তিতে চোখ বুঝতে পারি। মলয়বাবুর গলায় এমন একটা আকুতি ছিল
যে আমি না করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কতদূর? কাছেই, একবার কি ছবিটা দেখবে? অখিলবাবু বললেন, বেশিক্ষণ লাগবে না, এই মিনিট 15। দেখো তুমি কোনো উপকার করতে পারো কিনা। আমি কুণ্ঠিত স্বরে বললাম, আহা, এইভাবে কেন বলছেন, চলুন। আমরা হাঁটতে হাঁটতে ওনার বাড়ির সামনে এসে পৌঁছালাম। পুরনো দিনের বাড়ি, টিম টিম করছে আলো। বাড়ির সামনে গিয়ে মলয়বাবু হাঁক দিলেন, মা কমলা, দরজাটা একটু খোল, দুজন অতিথি এসেছেন। প্রচণ্ড একটা শব্দ করে দরজাটা খুলে গেল। টিমটিমে বাল্বের আলোয় আমি দেখলাম মেয়েটিকে। এক ঢাল কালো চুল মাথায়, চোখ দুটো খুব বড় আর টানা টানা, তন্নি দেহ। মেয়েটির দিকে তাকাতেই ওর চোখে আমার চোখ আটকে গেল। মেয়েটিও তাকিয়ে রইল আমার দিকে। এই হলো আমার মেয়ে কমলিনী। মা কমল, তুই ওদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর মা। আমি আর অখিলবাবু দুজনেই ব্যস্ত হয়ে উঠলাম। না না, বিয়েবাড়িতে আমরা চা খেয়েছি। না না, এখন আর চা করতে হবে না। কিন্তু মলয়বাবু শুনলেন না। আমরা ঘরে গিয়ে বসলাম। একটা বাক্স নিয়ে এলেন মলয়বাবু। তারপর বাক্সটা খুলে সেখান থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন। তার ভেতরে কাপড়ে মোড়া ছবিটা ছিল। তিনি কাপড়টা খুললেন। অল্প আলোয় প্রথম চোখ পড়ল ছবিটায়। প্রাচীন পুঁথি যেরকম কাগজে হয় সেই ধরনেরই কাগজটা, অনেকটা সেই তুলট কাগজের মতো। লাল, হলুদ এবং কালো দেশীয় রঙে আঁকা ছবিটা। অপরূপ কোনো দেবী মূর্তি নয়, বরং বীভৎসতার প্রতিমূর্তি। ভয়ঙ্কর এক ছবি। দেবীর 4টি হাত, এক হাতে মুন্ডমালা, আরেক হাতে খড়গ, এক হাতে ত্রিশূল, আরেক হাত আশীর্বাদের ভঙ্গিমায় স্থির। দেবীর টানা টানা চোখ, সাপের মতো চেরা জিভ, নিম্নভাগ অনাবৃত কিন্তু সরীসৃপের মতো। দেবীর চুল আকাশে উঠছে যেন সাপের ফনা। এসব দেখে আমার কেমন জানি গাটা শিরশির করতে লাগলো। অখিলবাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম আতঙ্কে তিনি পাংশু হয়ে গেছেন। আমি বললাম, এই অন্ধকারে ছবির গুণমান সম্পর্কে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিটা যে প্রাচীন এবং যথেষ্ট অন্য রকমের সে নিয়ে কোনো সন্দেহই নেই। মনে হয় ভালোই দাম পাওয়া যাবে। আমি কাল সকালে কি আরেকবার ছবিটা দেখতে পারি? মলয়বাবুর মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। অবশ্যই, বিলক্ষণ, যতবার ইচ্ছে দেখো। এদিকে কমল আমাদের জন্য চা নিয়ে এলো। আমার চোখটা বারবার কেন জানি না চলে যাচ্ছিল কমলেরই দিকে। টানা টানা মোহময়ী দুই চোখ, যেন কাজল নয়না হরিণী। কিন্তু লজ্জার ব্যাপার, চোখ থেকে ওর ঠোঁটের দিকে আমার দৃষ্টি চলে গেল। কি সুন্দর ঠোঁট দুটো! এই ঠোঁটে কি সব ভাবছি। মুখটা ঘুরিয়ে চায়ের দিকে মন দিলাম। এক চুমুক দিয়েই আবার চোখ চলে গেল ওর ঠোঁটের দিকে। দুটো চিকন ঠোঁট, অল্প ফাঁক হয়ে আছে। চায়ের কাপে আবার মন দিলাম। মলয়বাবু এবং অখিলবাবু গল্প করছেন। মলয়বাবু ঠিক পিছনেই দাঁড়িয়ে কমল। চোখটা আবার চলে গেল ওর ঠোঁটের দিকে, আর তারপরেই চোখটা সোজা চলে গেল ওর উদ্ধত বুকের দিকে। সারা শরীর জুড়ে অদ্ভুত একটা কম্পন অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল ওকে আদরে আদরে ভরিয়ে দিই। কতক্ষণ তাকিয়েছিলাম কে জানে। তারপরেই আবার আমার চোখ দুটো উঠল ওর চোখের দিকে। দেখলাম কমল অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি ধরা পড়ে গেছি। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। কোনো ক্রমে চাটা শেষ করে উঠে দাঁড়ালাম। বললাম,
অখিলবাবু চলুন, বিয়ে বাড়িতে হয়তো আমাদের জন্য ওরা অপেক্ষা করছে। মলয়বাবু বললেন, অখিল, আজ রাতে আর ফিরতে হবে না। তুই বিয়ে বাড়ি থেকে সোজা এখানেই চলে আসিস। দুই দাদা ভাই মিলে রাতে গল্প করা যাবে। অখিলবাবু মাথা নেড়ে সায় দিলেন। এবার কমলের গলা শোনা গেল, বাবা, তোমার এই অতিথি ভদ্রলোককে তুমি থাকার আমন্ত্রণ জানালে না? ছি 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 ছি, বয়স হচ্ছে বোঝাই যাচ্ছে। ঠিকই বলেছিস কমল মা। তুমি বাবা যদি অখিলের সঙ্গে আজকে রাতটা আমার বাড়িতে কাটিয়ে দাও, তাহলে সকালে ভালো করে ছবিটা দেখতে পারবে। আমরা বাড়িতেই দুটি প্রাণী, অনেকগুলো ঘর আছে, তোমার অসুবিধা হবে না। এই বাড়িতে রাত কাটাবার ইচ্ছা আমার 16 আনাই হচ্ছিল। আর বিশেষ করে সেটা যার জন্য, সে যখন নিজেই প্রসঙ্গটা পারল, তখন তো আর না করার প্রশ্নই ওঠে না। কিন্তু পাছে যদি লোভী ভাবে? আমি একটা ছদ্ম গাম্ভীর্য দেখিয়ে বললাম, আরে না না, আমার জন্য ব্যস্ত হবেন না, বাসর ঘরে ঠিক একটা রাত কাটাবার জায়গা করে নেব। অখিলবাবু আমাকে বললেন, তোমার এখানে সংকোচ করার কিছু নেই, আর বিয়ে বাড়িতে সেরকম জায়গাও হবে না। তুমি আমার বাড়িতে যেমন ছিলে ঠিক তেমনই এই বাড়িতে থাকতে পারো। মলয়বাবু বললেন, দেখো বাবা, ভেবো না, ছবি বিক্রির ব্যাপারটা আছে বলে তোমায় বলছি। তুমি না করো না। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি অখিলের সঙ্গে চলে এসো। ভোজনটা বেশ ভালোই হলো বিয়ে বাড়িতে। তবে আমি ওদের সঙ্গে থাকবো না শুনে মন মতো একটু অবাক হলো, কিন্তু আমি শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে কাটিয়ে দিলাম। রাতে মলয়বাবুর বাড়ি ফিরলাম। আমার শোয়ার বন্দোবস্ত হলো সেই ঘরটাতে যেখানে আমরা দেবীর ছবিটা দেখেছিলাম। আমি মলয়বাবুর অনুমতি নিয়ে ছবিটাকে ভালো করে দেখব বলে ওটাকে নিয়ে বসলাম। একটা ঘরে অখিলবাবু এবং মলয়বাবু গল্প করতে বসলেন। তাদের গল্প শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে গলার স্বর ক্ষীণ হতে লাগলো, চারিদিক নিস্তব্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ সেই ঘরে কমল এসে উপস্থিত হলো। আপনার জল। দেখলাম একটা জগে করে জল নিয়ে এসেছে কমল, সঙ্গে একটা কাচের গ্লাস। হ্যাঁ, রাখো। কমল জগটা রাখলো। তারপর আমি না বললেও গ্লাসে জল ঢেলে কাচের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। গ্লাসটা ধরতে গিয়ে কমলের আঙ্গুলের সঙ্গে আমার আঙ্গুল ছোঁয়াছুঁই হয়ে গেল। কমল কিন্তু হাত সরালো না। ওর হাতের ছোঁয়ায় আমার সারা শরীরে যেন তরঙ্গ খেলে যাচ্ছিল। কমলের মুখের দিকে তাকালাম। চুলটা উঁচু করে ওপর দিকে বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, চোখ দুটো যেন আরও জীবন্ত লাগছে। ওর ঠোঁটটা তীর তীর করে কাঁপছে, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ানো। ও কিন্তু আমার চোখের থেকে চোখ সরালো না। আমার চোখটা না চাইতেও ওর উদ্ধত স্তনের দিকে চলে গেল। আমি একটা ঝটকা দিয়ে গ্লাসটা টেনে নিলাম। আমার গায়ে একটু জল ছিটকে পড়ল। এক চুমুকে বাকি জলটা শেষ করে গ্লাসটা টেবিলে রাখলাম। কমলের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও হঠাৎ আমার শার্টের উপর দিয়ে বুকের উপর হাত বুলিয়ে বলল, এ বাবা, জামাটা তো পুরো ভিজে গেছে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না, তেমন কিছু না। কমল কোনো কথা না বলে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে ঘর থেকে চলে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার ভেতরে প্রবল একটা আকর্ষণ কাজ করছে কমলের প্রতি। নারীদের প্রতি এমন দুর্বলতা আমার কখনো আগে হয়নি। নিজেকে সংযত করতেই হবে। আবার চোখটা চলে গেল ছবিটার দিকে। গভীরভাবে ডুবে গেলাম ছবিটার ভিতর। দেবী মূর্তিটা যে বীভৎস, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরল গ্রামবাসীরা এই দেবী মূর্তি দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কেন জানি না অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। চোখ বুজলে শুনতে পাচ্ছি পাথর কাটা টুংটাং শব্দ।
চোখের সামনে ভাসছে সেই দৃশ্যটা। ভাস্কর এক মনে পাথর কুঁদে চলেছে। অষ্টাদশী জমিদার কন্যা ধীর পায়ে সেই ঘরে প্রবেশ করল। তার পায়ে নুপুর নেই, সে এসেছে রাতের অভিসারে। ভাস্করের পিঠে আলতো স্পর্শ করল কেউ। চমকে উঠল ভাস্কর, হাত থেকে ছিটকে পড়ে গেল ছেনিটা। ঠিক তখনই একইভাবে চমকে উঠলাম আমিও। আমার কাঁধে একটা নরম হাতের স্পর্শ এসে পড়েছে। দম বন্ধ হয়ে এলো। আমি একটা টুলে বসে টেবিলের ওপর ছবিটা বিছিয়ে দেখছিলাম। পেছন থেকে একটা নারী শরীর খুব ঘন হয়ে আমার পিঠটা স্পর্শ করলো। সে আমার পেছনে দাঁড়িয়ে ঝুঁকে ছবিটা দেখছে। তার স্তন, নাভি, উরুদয় লেপ্টে আছে আমার কাঁধ থেকে পিঠে। ছবিটা দেখছেন? জামাটা ছেড়ে নিন, আমি শুকনো কাপড় নিয়ে এসেছি। আমি সংকোচে নানা করে উঠলাম, না না, এখন জামা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কমল শুনল না। আমাকে ঘুরিয়ে ওর দিকে মুখ করালো। তারপর গলার ঠিক নিচে বুকের ওপর হাত রেখে একটা বোতাম খুলে দিল। আমার গলা শুকিয়ে যাচ্ছে। কমল অবলীলায় এক এক করে জামার বোতামগুলো খুলে দিতে লাগলো। আলতো করে স্পর্শ করছিল আমার ছাতি। আবার সেই কম্পনটা অনুভব করলাম শরীরে। পাশের ঘরে আপনার বাবা আছেন, ওরা দেখলে কিছু মনে করতে পারেন। ভয় পাচ্ছেন? তা না, মানে একটু পাচ্ছি আর কি। ওরা দেখলে কি মনে করবেন? আমার বাবা একবার ঘুমালে সকালের আগে আর ওঠে না, আর অখিল কাকু তো এখন নাক ডাকছে। ধীরে ধীরে সব কটা বোতাম খুলে ফেললো কমল। জামাটা আমার শরীর থেকে ছিনিয়ে নেবার পর আমার বাহুতে হাত বুলিয়ে মৃদু গলায় জিজ্ঞাসা করলো, দেখি দেখি কেমন মাসেল বানিয়েছেন। আমার গা থেকে টেনে খুলে নিল হাত কাটা গেঞ্জিটাও। আমি কেমন যেন কাঠের পুতুলের মতো হয়ে গেছি ওর সামনে। আমার জামা গেঞ্জি নিয়ে একটা হুকে টাঙিয়ে দিল। আমার খালি গায়ের দিকে তাকিয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে। আমার রোমশ বুকে আলতো করে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে নজরটা আমার ছাতি থেকে নাভির দিকে নামালো। তারপর নজরটা গেল আমার জিন্সের প্যান্টটার দিকে। আমি হতচকিত। কি করতে চলেছে মেয়েটা? খিলখিলিয়ে উঠল কমল। কি ভিতরে বাবা, ধুতি নিয়ে এসছি, পরে নিন। এই বলে চলে গেল কমল। আমার মাথাটা যেন গুলিয়ে যাচ্ছিল। একদিকে দেবীর ছবি, নিজেকে মনে হচ্ছিল দেবীর পায়ে সমর্পিত এক ভক্ত পুরুষ। অন্যদিকে ছলা কলায় পটিয়সী এক কামিনী নারী। কমল বেরিয়ে যেতেই ছুটে গিয়ে ছিটকিনি দিতে গেলাম। দেখলাম ছিটকিনির জায়গাটা ভাঙা। এদিক ওদিক তাকিয়ে নিশ্চিন্ত হয়ে নিলাম। কমল নেই। লাইটটা অফ করে প্যান্টটা ছেড়ে ধুতি পরে নিলাম। ছবি দেখতে আর ইচ্ছা হলো না। চুপচাপ খাটে শুয়ে পড়লাম। মনের মধ্যে অসম্ভব এক দোলাচল চলছে। দেবীর অভিশাপ, কমল, ভাস্কর, জমিদার কন্যা সব কিছু মিলিয়ে অদ্ভুত এক ঘোরের সৃষ্টি করছিল। জানলাগুলো খোলা, বাইরে থেকে মৃদু ঠান্ডা বাতাস আসছিল। গরমকাল হলেও খুব একটা গরম লাগছিল না, বরং আরাম লাগছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে এলো। আচমকাই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ফ্যানটাও বন্ধ, মনে হয় লোডশেডিং হয়ে গেছে। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকে ঘরটা জোছনায় ভরিয়ে দিয়েছে। গা ছমছমে রূপলি আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। আমি পাশ ফিরতেই যা দেখলাম তাতে আমি যেন জমে পাথর হয়ে গেলাম। আমার মুখ দিয়ে প্রকাণ্ড একটা আর্তনাদ বেরিয়ে আসতে গিয়েও বেরোলো না। একটা ধপধপে সাদা কাপড় আমার সামনে দাঁড়িয়ে, একটা কোনো প্রেত নারী। আমি আবার চেঁচাতে গেলাম, তার আগেই একটা হাত আমার মুখটা চেপে ধরল। সেই নরম হাত,
কানের কাছে ফিসফিস করে বলল, আমি গো আমি, তোমার রাই কমলিনী। ও তুমি কমলিনী? যাক, বাঁচা গেল, ভূত নয়। কিন্তু এই গভীর রাতে এখানে? কমলিনী ঘন হয়ে এলো। ওর নরম আঙ্গুলগুলো খেলে বেড়াচ্ছে আমার শায়িত শরীরে। একটা মাত্র ছোট কাপড়ে শরীরটা ঢাকা ছিল কমলের। সেই আবরণটুকুও দূরে সরিয়ে দিল এক নিমিষে। কি করছো কমল? তুমি কি পাগল হয়ে গেলে? আমার কথার কোনো উত্তর না দিয়ে সে আরো ঘন হয়ে এলো। আমার উপর উঠে বসে উপুর হয়ে সারা শরীরের ভার আমার শায়িত দেহের উপর ছেড়ে দিল। নরম তুলতুলে কবুতরের মতো এক নগ্ন নারী দেহ, যেন একদলা গলা মাটি আমার শরীরে মিশে যাচ্ছে। আমি নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। কমল মুখটা আমার খুব কাছে নিয়ে এলো। ওর চুলগুলো সুরসুরি কাটছে আমার মাথার চারপাশে। কমলের সেই ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিশে যেতেই আমি কানে সেই টুংটাং পাথর কাটার শব্দটা শুনতে পেলাম। ও আমার বুকের উপর উপুর হয়ে আমাকে আঁকড়ে ধরেছে। আমার গলায়, বুকে মুখ ঘষছে। আমি প্রাণপণে নিজেকে সংযত করার চেষ্টা করছিলাম। মেয়েটার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, কিন্তু ও এসব পাগলামো কেন করছে? ওর কি মাথা খারাপ হয়ে গেল? কিন্তু কমল ততক্ষণে এক হরকাবানের মতো আঁচড়ে পড়েছে আমার উপর। আমার কোমর থেকে ধুতিটা সরিয়ে নিয়েছে। ওর শরীরে স্পর্শ পাচ্ছি আমার দুই উরুতে। আমি প্রাণপণে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলাম, কিন্তু কমল যেন বান আসা নদীর মতো ফুঁসছে। সেই ঢেউয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা কার আছে? আমার হাতটা টেনে নিয়ে ওর উদ্ধত বুকের ওপর মুঠো করে চেপে ধরতেই এক ছটকায় আমার সমস্ত প্রতিরোধ গুড়িয়ে চুরমার হয়ে গেল। সেই ঢেউয়ের উন্মত্তর মতো ভেসে চললাম আমি। সে এক অদ্ভুত আনন্দ। চাঁদের রূপলি আলোয় এ যেন এক মৃগ অভিসার। কতক্ষণ সে অভিসার চলেছিল আমার মনে নেই। সকালে ঘুম ভাঙল যখন, তখন বেলা বেশ হয়ে গেছে। অখিলবাবু আমাকে ডেকে তুললেন। তাড়াতাড়ি উঠে বসতেই মনে পড়ে গেল গত রাতের কথা। চোখ চলে গেল কোমরের দিকে। কমল যাওয়ার আগে ধুতিটা পরিয়ে দিয়ে গেছে এই বাঁচোয়া। ছবিটা কি তুমি আর একবার দিনের আলোয় ভালো করে দেখে মলয়বাবুকে কিছু জানাবে? অখিলবাবু আবার বললেন। পাশে দাঁড়িয়েছিলেন মলয়বাবু। আমি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরক্ষণেই মনে পড়ল কমলের মুখটা। কাল রাতে কি করেছি? লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। কোনো রকমে মুখটা নামিয়ে বললাম, হ্যাঁ আমি দেখেছি। আমি ছবিটা নিয়ে কলকাতায় যাব। আমি নিশ্চিত এই ছবির যা দাম হবে সেটা দিয়ে বিয়ে দেওয়ার পরও আপনার বাকি জীবনটা নিশ্চিন্তে কেটে যাবে। আর এটাও বলছি, ছবি বিক্রি করা আমার ব্যবসা হলেও এই ছবি থেকে আমি একটা পয়সাও নিজের কমিশন নেব না। আমার সামান্য খরচাটুকু বাদ দিয়ে যা থাকবে সবটাই আমি আপনাকে দিয়ে যাব। মলয়বাবু আমার হাতটা ধরে বললেন, আমি কি বলবো আমি ভাবতেও পারছি না। আমি তাহলে বিয়ের কথাবার্তা এগোই। মাস তিনেক বাদে একটা বিয়ের ডেট আছে, ওর মধ্যে কি হওয়ার সম্ভাবনা আছে? আমি বললাম, অবশ্যই, আশা করি আমি পারবো। মলয়বাবু আবার আমার হাতটা ছুলেন। তুমি আমার যে উপকার করলে এই ঋণ আমি কি করে শোধ করব? অখিলবাবু বললেন, তুমি রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ বাদেই বেরোবো। ততক্ষণ দুই দাদা ভাইয়ে মিলে আমরা একটু পুকুর পাড়টায় ঘুরে আসি। কিছুক্ষণ পর সেখানে কমল এসে উপস্থিত হলো, হাতে চায়ের কাপ। লজ্জায় অধোবোদন। কালকে সেই কামিনী ভাব সম্পূর্ণ উবে গেছে। চোখের কোণে জল। আমার মুখেও কথা সরছিল না। আমি বিষণ্ণভাবে মুখটা নামিয়ে নিলাম। আমি মহাপাপ করেছি।
আপনাকে এভাবে প্রলোভিত করা আমার উচিত হয়নি, কিন্তু জানেন আমি এরকম মেয়ে নই। এমনকি আমার একটা ছেলে বন্ধু নেই। কিন্তু কেন জানি না আপনাকে দেখে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না, যেন কোনো অন্য নারী আমার শরীরে প্রবেশ করেছিল। আপনি দয়া করে এই কথাটা কাউকে বলবেন না। বুঝতেই পারছেন, গ্রামের দিক, লোকজনে জানাজানি হলে সমাজে আমার আর মুখ দেখানোর জো থাকবে না। কিন্তু তার চেয়েও বড় কথা, আমার বাবা এই শোক সহ্য করতে পারবেন না। তুমি নিশ্চিন্ত থাকো কমল, এই রাতটার কথা আমি ভুলে যাব। আর আমি নিজেও নিজেকে হারিয়ে ফেললাম কি করে সেটা আমি নিজেও জানি না। কমল খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞাসা করলো, যদি আপনার স্ত্রী? না, আমি বিয়ে করিনি। আপনার কোনো মেয়ে বন্ধু? না, সেটাও নেই। সত্যি বলতে এই প্রথমবার আমি কোনো নারীকে স্পর্শ করলাম। কমলের মুখটা একবার ঝলমলিয়ে উঠল, তারপর আবার মিয়ে গেল। আপনি তৈরি হয়ে নিন, বিয়ে বাড়িতে সবাই অপেক্ষা করছে। আমি আসি। বিয়ে বাড়ি থেকে ফিরলাম, সঙ্গে সর্পমস্তা দেবীর সেই ছবি। আমার জহুরির চোখ দেখেই বুঝেছিলাম এই ছবিটার দাম কত হতে পারে। আমার এক শিল্পপতি ক্রেতা আছে, অগাধ সম্পত্তি। তাকে ছবিটা দেখাতেই তিনি আমাকে এমন একটা টাকার অঙ্ক অফার করলেন যে আমার মাথাটাই ঘুরে গেল। সে এক অবিশ্বাস্য দাম। আমাকে একটা বিপুল পরিমাণ টাকা অ্যাডভান্স করে দিলেন আর বললেন বাকি টাকাটা 3 দিনের মধ্যেই তিনি দিয়ে দেবেন। আমি আনন্দে ডগমগ হয়ে কমলের বাবাকে ফোন করলাম। নমস্কার, আমি মৃন্ময় বলছি। হ্যাঁ, আপনার ছবিটা বিক্রি হয়ে গেছে। আপনি চোখ বুঝে এবার বিয়ের কাজ এগোন। আর টাকার কথা ভাববেন না। এই বিয়ে যেন আশেপাশে 10টা গ্রামের বিয়ের চেয়ে জাঁকজমকে সেরা হয়, সেটাই দেখবেন। আমি কিছুদিনের মধ্যেই অ্যাডভান্স বাবদ পাওয়া ক্যাশ টাকা নিয়ে আসছি, আর বাকি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। শিল্পপতি তার প্রতিশ্রুতি মতো আমাকে পেমেন্টটা করে দিলেন আর ছবিটা নিয়ে গেলেন। কেন জানি না ছবিটা দিতে আমার ঠিক মন চাইছিল না। দেওয়ার আগের দিন আমি সারা রাত সেই ছবিটার দিকেই তাকিয়ে রইলাম। নিজেকে মনে হচ্ছিল দেবীর দাসানুদাস। দেবী যেন বিভৎসতার প্রতিমূর্তি নন, যেন এক স্নেহময়ী মা। লোকে কেন যে এর অভিশাপে ভয় পায় কে জানে। ঠিক 3 দিন বাদে আমার বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলতেই দেখলাম সেই শিল্পপতি ভদ্রলোক। তিনি হুড়মুড়িয়ে আমার ঘরে ঢুকে পড়লেন, হাতে কাপড়ে মোড়া একটা ছবি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তিনি বললেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। এই ছবিটা কেনা আমার একদম উচিত হয়নি। আপনি দয়া করে এটা ফেরত নিয়ে নিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। কেন, কি হয়েছে? শিল্পপতি ভদ্রলোকের মুখটা শুকিয়ে যেন আমসি হয়ে গিয়েছিল। তিনি কোনো ক্রমে বললেন, দেবীর অভিশাপ আমি নিতে পারবো না। আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক আত্মীয় এবং এক বন্ধু এই 2 দিনে মারা গেছে। কোনো মৃত্যুই স্বাভাবিক নয়। আমার ওয়াইফ বাথরুমে আছাড় খেয়ে হাত ভেঙেছে। কাল থেকে আমার বাচ্চার ধুম জ্বর। আজ ভোরের দিকে আমি একটা অদ্ভুত স্বপ্নও দেখেছি। এক ভয়ঙ্করী দেবী আমাকে সাপের মতো পেঁচিয়ে ধরছেন, যার চেহারাটা ঠিক এই ছবিটার মতো। এই ছবিটা কেনার পর থেকেই আমার এই বিপত্তি। আপনি দয়া করে এটা ফেরত নিয়ে নিন। আমার চোয়াল যেন কঠিন হয়ে গেল। মলয়বাবুকে আমি টাকাগুলো দিয়ে দিয়েছি, এখন আর ফেরত চাই কি করে? আমি গলাটা গম্ভীর করে বললাম, কিন্তু মশাই, টাকাটা যে আমি খরচা করে ফেলেছি, আমি কি করে সেটা? আমি ছবিটা ফেরত দিতে বলেছি, টাকা চাইনি। দেবী আপনার কাছেই থাকতে চান, এটাই স্বপ্নে বলেছেন। আপনি কৃপা করে ছবিটা ফেরত নিন। দরকার পড়লে আমি নিজের পয়সায় গ্রামের সেই মন্দির রিপেয়ার করে দেব, কিন্তু আপনি দয়া করে আমাকে মুক্তি দিন। গ্রামের সেই মন্দির মানে? আমি জানি না, দেবী বলেছেন। আমি কিছু জানি না, শুধু এটা শ্মশান মানে ফেরত দিতে চাই। দয়া করুন আমাকে। আমি আর না বলতে পারলাম না। বললাম,
ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর নতুন করে কোনো টাকা দিতে হবে না। কিন্তু আপনি নিশ্চিত এত টাকা খরচা করে ছবিটা কেনার পরও ফেরত দিয়ে দিতে চান? চাই চাই, দরকার পড়লে আমি আরো টাকা দেব, শুধু আমায় মুক্ত করুন। ভদ্রলোক আমার হাতে ছবিটা ধরিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। ফেরার পথে তিনি গাড়ি থেকে ফোন করলেন। আপনি আমাকে বাঁচালেন মৃন্ময় বাবু। আমার বাচ্চার জ্বর কমে গেছে, আর ডাক্তার বলেছেন আমার স্ত্রীর জ্বরটা অতটা গুরুতর নয়। আপনাকে ছবিটা ফেরত দিয়ে আমি শান্তি পেলাম। আপনি যে আমার কি উপকার করলেন আপনি নিজেও জানেন না। আপনার যা দরকার হবে সেটা আমায় বলবেন। আমি ফোনটা রেখে দিলাম। দেবী নিজে আমার কাছে আসতে চেয়েছেন, এটা আমার কাছে সৌভাগ্যের। তিনি শিল্পপতির কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু আমার কাছে তিনি যেন এক আশীর্বাদ। টাকার ব্যাগটা সঙ্গে করে গাড়িতে বসে পুরো ব্যাপারটা ভাবছিলাম। দেবীর ছবিটা সঙ্গেই ছিল। আচ্ছা, আমি ছবিটা নিয়ে ঠিক কী করব? আমার কাছেই রাখবো নাকি মলয়বাবুকে ফেরত দিয়ে দেব? কিন্তু আমার ভাবনায় যে বিশাল একটা কাল ছিদ্র ছিল সেটা আমি কখনো ভাবতে পারিনি। কয়েক ঘন্টা পরেই আমি যে এমন একটা ঘটনার সম্মুখীন হতে চলেছিলাম সেটা কল্পনাও করতে পারিনি। মলয়বাবুর বাড়ি যখন পৌঁছালাম তখন সেখানে মেলা লোক। আমি তো হতবাক এত লোকজন দেখে। আচ্ছা দাদা, কি হয়েছে এখানে? বাড়ির সামনে পৌঁছে যে দৃশ্য দেখলাম সেটা আমার সহ্য ক্ষমতার বাইরে ছিল। একটা খাটিয়াতে শায়িত মলয়বাবুর নিথর দেহ, রজনীগন্ধা দিয়ে সাজানো খাট, ধূপের গন্ধ। কদিন আগেই যে মানুষটাকে হাসি খুশি দেখেছি তাকে আজকে এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আর তার চেয়েও কষ্টকর দৃশ্য যেটা, কমলের মুখটা। সারা পৃথিবীর সমস্ত পাথর যেন তার শরীরে এসে প্রবেশ করেছে। কমলের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। বলহরি হরিবল ধ্বনি তুলে মলয়বাবুর দেহটা গ্রামবাসীরা নিয়ে চলল শ্মশানের দিকে। সঙ্গে চললাম আমিও। নিজের মধ্যে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে। দেবী চাইলেন আমার কাছে থাকতে, আর আমি কিনা দেবীকে নিয়ে এলাম মলয়বাবুর কাছে ফেরত দিতে। কমলের আত্মীয় স্বজন বেশি ছিল না। ওর এক বুড়ি পিসি আর এক দূর সম্পর্কের মামা এসেছিলেন। অনেক রাতে শ্মশান থেকে ফেরার পর ধীরে ধীরে গ্রামবাসীদের ভিড় পাতলা হতে লাগলো। কমলের মধ্যে আমার সঙ্গে একটাও কথা বলেনি। রাতটা আমি অখিলবাবুদের বাড়িতে চলে গেলাম। গাড়িটা যখন সেই মন্দিরের পাশ দিয়ে আসছিল আমার কানে আবার সেই পাথরের টুংটাং ধ্বনি আসতে লাগলো। আমি গাড়িটা থামাতে বললাম, এই ড্রাইভার গাড়িটা থামাও। ভয়ে ফ্যাকাশে হয়ে গেল অখিলবাবুর মুখ। তিনি আমার হাতটা চেপে ধরলেন। যেও না ভাইটি, আমার কথা শোনো। কিন্তু আজ আমাকে আর কেউ থামাতে পারবে না। আমি ওনাকে গাড়িতে বসতে বলে ধীর পায়ে হেঁটে গেলাম সেই মন্দিরের দিকে। অদ্ভুতভাবে আজকের দিনেও আবার জ্যোৎস্না, রূপালী আলোয় উদ্ভাসিত লাগছে মন্দির। আমার চোখের সামনে কোনো ভাঙাচোরা মন্দির নয়, পূর্ণাঙ্গ সেই মন্দির আমি দেখতে পাচ্ছি। জুতো খুলে আমি প্রবেশ করলাম ভেতরে। ভাঙা বেদির জায়গাটা আজ আস্ত পাথরের বেদি। এক পূর্ণাঙ্গ দেবী মূর্তি গড়ে তুলছেন ভাস্কর। সেই টুংটাং শব্দ। আমার দিকে পেছন ফিরে বসে তিনি। চোখের সামনে সর্বমস্তা দেবীর অপরূপা মূর্তি। আমার হাত দুটো জড়ো হয়ে এলো। ধীরে ধীরে দেখলাম জমিদার কন্যা এসে সেখানে উপস্থিত হয়েছে। তার মুখটা এক ঝলক দেখেই চমকে উঠলাম। কি, এই মুখ তো আমার চেনা। এ যে আমার কমল। ভাস্কর এবার মুখ ফেরালেন আমার দিকে। আবারও চমকে যাবার পালা। যেন আয়নায় নিজেকেই দেখছি। মাথাটা আর কাজ করছিল না। দরজাটা আলতো করে বন্ধ করে দিল সেই কন্যা।
রতিক্রিয়ায় মত্ত হলো দুজনে। আমার চোখটা বুজে এলো, যেন আমার শরীরে অদ্ভুত শিহরণ হচ্ছে। বিষম কোলাহলে চোখ খুলে গেল। দেখলাম ছেনি হাতুড়ি দিয়ে মূর্তি ভেঙে ক্ষতবিক্ষত করে দিচ্ছে সেই ভাস্কর। নিজের হাতে তৈরি সুন্দর প্রতিমাকে তিনি বিকৃত করছেন। এখন সামনে ভাঙাচোরা সেই দেবী মূর্তি। হঠাৎই সব কালো হয়ে গেল। কানে এলো গাড়ির হর্ন। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। দেখলাম দূরে গাড়ি থেকে নেমে অখিলবাবু এবং ড্রাইভার তাকিয়ে আছে মন্দিরেরই দিকে। আমাকে দেখেই অখিলবাবু হাত নাড়াতে লাগলেন। কাছে পৌঁছাতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। খুব ভয় পেয়ে গেছিলাম জানো। আমি ভেবেছিলাম তোমাকে আর ফিরে পাবো না। আমার এক লহমায় মনে হয়েছিল মন্দিরের ভিতরটা যেন আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। তারপর বুঝলাম সেটা মনের ভুল। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমি জেনে গেছি। কথার উত্তর দিলাম, বললাম, বাড়ি চলুন, আমি আপনার সঙ্গে কিছু ব্যাপারে আলোচনা করতে চাই। কমলের ব্যাপারে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা দুজন রওনা দিলাম মলয় বাবুর বাড়ি। দরজা খোলা। আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরেরই খাটের ওপর এলিয়ে পড়েছিল কমল। আমার ডাকে উঠে বসলো। মৃদু স্বরে বলল, বসুন। অখিলবাবু জিজ্ঞাসা করলেন, তোমার পিসি আর মামা? তারা চলে গেছে। কি আর একলা মেয়ের দায় নেবে বলুন? কে বলল তুমি একলা? শুধালাম আমি। কমল আমার দিকে তাকালো, কিন্তু উত্তর দিল না। তার সেই তাকানোতেই সে অনেক কিছু বুঝিয়ে দিল। আমি কমলের দিকে এগিয়ে গেলাম। আমিও তো একলা, আমার তো কেউ নেই। আমরা দুজন একলা মানুষ কি একসঙ্গে হতে পারি না? এমন আচমকা প্রস্তাবে হকচকিয়ে গেল কমল। আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমাকে আঁকড়ে ধরল। কান্না ভেজা অস্ফুট স্বরে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আপনার যেখানে ইচ্ছা। অখিলবাবু গ্রামের মুরব্বীদের সঙ্গে কথাবার্তা বলে সবকিছু ঠিক করে ফেললেন। অবশ্য নানা নিয়মকানুনের বাধা নিষেধ ছিল, কিন্তু আমার আর কমলের বিয়েটা দেবী যেন নিজের হাতেই লিখে দিয়েছিলেন। দেবীর সেই ছবিটা আমি সুন্দর করে নিজের হাতে বাঁধিয়েছি। দুজনেই তার পুজো করি। তবে গল্পের হ্যাপি এন্ডিং এখানেই হচ্ছে না। এরপর কেটে গেছে প্রায় 1.5 বছর। আমি ততদিনে সেই গ্রামে দেখা বটগাছটার ক্যানভাসটা এঁকে ফেলেছি। এই ছবিটা তিলে তিলে এঁকেছি এবং আমার অত্যন্ত প্রিয় ছবি। কমলও যখন ছবিটা দেখে ওর গ্রামের কথা মনে পড়ে। তারপর এলো সেই দিনটা, আমার আজও মনে আছে। পরদিন জামাই ষষ্ঠী, মন মতো যাবে শ্বশুর বাড়ি। কমল 2 দিন ধরে মুখ গোঁজ করে বসে আছে। আমাদের কি আর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে খাওয়াবে? আমি কমলকে বললাম, আজ আমি ঘন্টাখানেকের জন্য বেরোচ্ছি, বিকেল বিকেল ফিরে আসবো। তারপর রাতে না হয় একটা রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া যাবে। আগামীকালও আমরা সারা দিন ঘুরবো। কমল বুঝতে পারলো যে আমি ওর মনের ব্যথার উপর মলম লাগাচ্ছি। আমি ওর গলাটা জড়িয়ে ধরলাম, নাকে একটা টোকা দিয়ে বললাম, তুমি যখন আমার পাশে আছো আমার আর কিচ্ছু চাই না। বিকেলে যখন বাড়ি ফিরলাম তখন ঘরে ঢুকেই দেখলাম কমলের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কিছু হয়েছে কমল? জিজ্ঞাসা করলাম। কমল আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেই ছবিটার দিকে। দেখলাম ছবিটা মাঝখান দিয়ে চিড়ে গেছে। বট গাছটা যেই জায়গাটায় এঁকেছিলাম তার ওপর দিকটা ফুটি ফাটা। কমল কাঁদো কাঁদো গলায় বলল, আমি ছুরিটা নিয়ে যাচ্ছিলাম, আর কি করে জানি না পা পিছলে ছবিটার উপরে পড়ে গেলাম। আমি একটা হতভাগী, কেমন বিচ্ছিরিভাবে আঁচড় কেটে নষ্ট করে দিয়েছি ছবিটা। কান্নায় ভেঙে পড়ল কমল। আমার যে কষ্ট হচ্ছিল না তা নয়, কিন্তু এখন রাগ বা দুঃখ প্রকাশ করলে কমলের আরও বেশি কষ্ট হবে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, ধরবো কামে, আমি না হয় আরেকবার এঁকে নেব, কিন্তু পরক্ষণেই আমার দেবীর ছবিটার কথা
মনে পড়ে গেল। কেন জানি না আমি এক দৌড়ে ঠাকুর ঘরে ঢুকলাম। দেখলাম ছবিটার উপরও বেশ অনেকগুলো কালো কালো বিন্দু। হাঁ হয়ে দেখতে লাগলাম ছবিটা। ছবিতে এই কালো বিন্দুগুলো কোথা থেকে এলো? কমল ছবিটার দিকে খানিকক্ষণ চোখ কুঁচকে তাকিয়ে অবাক হয়ে বলল, কোথায় কালো বিন্দু? তুমি কিছু দেখতে পাচ্ছ না? কমল অবাক হয়ে মাথা নাড়ল। আর ঠিক তখনই দেবী মূর্তির ছবির বাঁধানো কাঁচের ওপর আমি স্পষ্ট দেখলাম মনমথর প্রতিবিম্ব। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে বলে উঠল, কিছু একটা হতে চলেছে। দেবী আমাকে ইঙ্গিত দিচ্ছেন। কি হবে, কেন হবে, কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝেছি মনমথর ঘোর বিপদ। আমার বড় মামার মুখটা, আমার স্যারের মুখটা দুবার যেন চোখের সামনে ভেসে উঠে চলে গেল। তারপর আমার আঁকা ওই ছবিটা নষ্ট হওয়া। তাহলে এবার কি মনমথর পালা? কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঘড়িতে দেখলাম ট্রেনটা একটু বাদেই ছাড়বে। আমি মনমথকে ফোন করলাম। হ্যালো মনমথ, তুই কোথায়? বলল স্টেশনের দিকে যাচ্ছে। মনমথ যুক্তিবাদী ছেলে, সে এসব ব্যাপারে বিশ্বাসই করবে না। নিজের গ্রাম হলেও দেবী সর্পমস্তার অভিশাপ সম্পর্কে সে এক বর্ণ বিশ্বাস করে না। সেটাকে গ্রাম্য কুসংস্কার বলেই উড়িয়ে দেয়। আমি গলাটা কাঁদো কাঁদো করে বললাম, একবার আসতে পারবি ভাই? আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি হয়েছে? আমি এখনই আসছি। মনমথর গলা শুনে মনে হলো ও প্রচণ্ড ঘাবড়ে গেছে। আমি কমলকে বললাম, শোনো, আমি অসুস্থতার ভান করব, যে করেই হোক আজকে মনমথর গ্রামে যাওয়া আটকাতে হবে, ওর ভয়ঙ্কর বিপদ। কমল কিছুই বুঝতে পারছিল না। আমার আচরণ ওর কাছে হয়তো অসংলগ্ন ঠেকছে, কিন্তু আমার কিছু করার নেই। এদিকে স্টেশন না গিয়ে সোজা গাড়ি ঘুরিয়ে চলে এলো মনমথ। আমি অসুস্থতার নাটক করছিলাম, কিন্তু বেশিক্ষণ নাটক চালাতে পারলাম না। ধরা পড়ে গেল সব। আমি বাধ্য হয়ে সব কিছু খুলে বললাম। ছবিটা দেখিয়ে বললাম, দেখ, আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে। যেটা হবার সেটাই হলো। জামাই ষষ্ঠী ফসকে যাওয়ার ক্রোধে ফুঁসতে লাগলো আমার বন্ধু। যা নয় তাই গালি দিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ করে চলে গেল। ধর শালা, তোর সাথে বন্ধুত্ব রাখাটাই আমার ভুল হয়েছে। এখনকার দিনে কেউ কুসংস্কার বিশ্বাস করে? যাওয়ার আগে কমলকে বলে গেল, ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখিও বৌদি। মনটা অসম্ভব ভারাক্রান্ত লাগছিল। কমল আমার পাশে এসে বসলো। জিজ্ঞাসা করলাম, তুমিও কি আমাকে পাগল ভাবছো? কমল বলল, আমি কিছু ভাবছি না। সেই রাতে আমি যা করেছি তোমার সঙ্গে, তারপর থেকে আমি এটুকু অন্তত বুঝে গেছি, আমাদের ভাবনা চিন্তাগুলোর বাইরেও এমন কিছু আছে যেটা আমাদের হাতে নেই। সকালে সূর্য আবার নতুন একটা দিনের সূচনা করলো। আর কিছুক্ষণের মধ্যেই কলিং বেলটা প্রবল বেগে বাজতে লাগলো। দরজাটা খুলে দেখলাম মনমথ। তাকে উদ্ভ্রান্তের মতো লাগছে। মাথা ঝাঁকিয়ে পাগলের মতো বিলাপ করতে করতে আমার পা জড়িয়ে ধরলো। আমায় ক্ষমা করে দে ভাই, আমি মস্ত ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। কি যে হলো ওর কিছুতেই মাথায় ঢুকছিল না। মনমথ বলল, গ্রাম থেকে ফোন এসেছিল। কালকে আমাদের ওইদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কলকাতার ট্রেন যখন সেখানে পৌঁছালো তখন সামান্য হলেও বৃষ্টি থেমেছিল। স্টেশনে একটা ট্রেকার গাড়ি থাকে, যেটা লোক ভর্তি করে আমার শ্বশুরবাড়ির গ্রাম হয়ে আমাদের গ্রামের দিকেই যায়। গতকাল যেতে যেতে পথে এমন বৃষ্টি শুরু হলো, রাস্তার একটা জায়গা ধসে গিয়েছিল। জায়গাটা তুই জানিস, সেই মাঠের সামনে। বৃষ্টির দমক থেকে বাঁচতে ড্রাইভার গাড়িটাকে নিয়ে গেল বটগাছের দিকে। জায়গাটা পুরো ছাতার মতো। লোকজন গাড়ি থেকে নেমে বটগাছের তলায় গিয়ে দাঁড়ালো আর অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কখন থামবে। হঠাৎ কোথা থেকে পরপর 3টে প্রবল বাজ এসে পড়ল গাছের ওপর। ড্রাইভার সহ
11 জন স্পট ডেড। ভাই, কাল আমি যদি যেতাম তাহলে আমি ওদের দলেই থাকতাম। তুই জানিস না তুই আমার কি উপকার করেছিস। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস বন্ধু। তোকে আমি কতই না অপমান করেছি। তুই আমায় জুতো মার, লাথি মার, কিন্তু আমায় ক্ষমা করে দে ভাই, প্লিজ ক্ষমা করে দে। মনমথুর কথাগুলো কানে ঝাপসা হয়ে আসছিল। ও আমার পা জড়িয়ে ধরেছে। আমি ওকে ধরে তুললাম, কাঁধে দুটো চাপড় দিয়ে ধীর পায়ে ঠাকুর ঘরে ঢোকালাম। দেবীর ছবির ওপর বিন্দুগুলো গুনে গুনে দেখলাম। 12টা, 11টা কালো, একটা সবুজ। এরপর ধীরে ধীরে বিন্দুগুলো ছবির মধ্যেই মিলিয়ে গেল। আমার সারা শরীরে যেন এক অজানা তরঙ্গ খেলে গেল। দেবী অভিশপ্তা নন, তিনি আসলে কৃপাময়ী। তিনি মানুষকে আগাম বিপদ সংকেত দেন, আর আমরা মানুষরা বরং তাকে ভুল বুঝি। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ঝাপসা দৃষ্টিতে ছবিটার দিকে তাকালাম। জ্বলজ্বল করছে মন্দিরে দেখা অপরূপ সেই মাতৃমূর্তি, দেবী সর্পমস্তা। শেষ হলো আজকের গল্প সর্পমস্তার অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা দেখছি আপনারা গল্প শুনছেন, লাইক করছেন, কিন্তু কমেন্টে জানাচ্ছেন না গল্পটি ভালো লাগলো নাকি খারাপ। তাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই গল্পে যারা অভিনয় করেছে তারা হলেন অর্ণব বাগচি, প্রীতম চক্রবর্তী, সৌম্যজিৎ ঘোষ এবং অনুপমা পাল। পরবর্তী সপ্তাহে আমরা আরও একটি নতুন হাড় হিম করা ভূতের গল্প নিয়ে ফিরব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প আসর।